বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর করছে এবং তাদের প্রথম টেস্ট শুরু হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিন শেষ করলো কালকে রাত্রে। যেহেতু রাতের খেলা, আমরা অনেকেই হয়তো বা আসলে রাত্রে সম্পূর্ণ ম্যাচ দেখতে পারি না। হ্যাঁ, তারপরও আমি যতটুকু দেখেছি কালকে এবং সকালে হাইলাইটস দেখে যেটা বুঝলাম, আজ তৃতীয় দিন শেষে বাংলাদেশের অবস্থা কিন্তু তেমন ভালো না। প্রথম থেকে আমি একটু আলোচনা করি। টসে জিতে কিন্তু আমরা ফিল্ডিং নিয়েছিলাম এবং যথারীতি কিন্তু 84 রানে আমরা 3 উইকেট ফেলে দিয়েছি এবং 228 রানে 6 উইকেট ফেলে দিয়েছি। ঠিক আছে, তো 228 রানে যদি আমাদের 6 উইকেট পড়ে থাকে তাহলে সর্বোচ্চ কত রান হতে পারে? 300, 350, 450 রান করেছে ওয়েস্ট ইন্ডিজ এবং 6 নম্বরে গ্রাভিস নামে একটা প্লেয়ার নেমে সে 116 রানে নট আউট ছিল। আমাদের যেটা সমস্যা, ব্যাটিংয়ের সমস্যা, আর আমাদের বলাররা টেল আন্ডারে যেটা সমস্যা, টেল আন্ডারদের আউট করতে পারে না। এটাই আমাদের ক্রিকেটের মেইন সমস্যা। ক্রিকেটে আমি যেটা দেখেছি যে তারা টপ অর্ডার আউট করতে পারে, মিডল অর্ডার, কিন্তু টেল আন্ডাররা এসে সেঞ্চুরি করে ফেলে বা ভালো একটা জুটি করে ফেলে এবং বিপক্ষ দল একটা ভালো ইনিংস তৈরি করে ফেলে, যেটা এই ম্যাচেও দেখলাম। এরপরে ব্যাটিংয়ের কথা, যেটা আমি সবসময় বলি যে টপ অর্ডার, আমাদের টপ অর্ডার আবার ফেল করলো। মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান। আসলে জাকির হাসান টেস্ট ব্যাটসম্যান না, এটা আমার কাছে মনে হয়েছে। সে ইন্ডিয়া সিরিজ থেকেই খারাপ খেলতেছে। হ্যাঁ, তার খেলাটা আসলে সে ওয়ানডে খেলে না টি-20 খেলে না টেস্ট খেলে, কোনোটাই বোঝা যায় না। এরকম আসলে এটা আসলে ক্রিকেট না। টেস্ট ক্রিকেটে ধৈর্যের খেলা, টেস্ট ক্রিকেট বল বিবেচনা করে খেলা। এখানে যথেষ্ট বাউন্সি হয়, যথেষ্ট স্লো থাকে। হ্যাঁ, বলের মেরিট বুঝে খেলা, যেটা জাকির হাসানেরকে আমি কখনোই দেখি নাই সেই পাকিস্তান সফর থেকেই। তারপরও তাকে নিয়ে যাচ্ছে, তার বিকল্প কেন চিন্তা করতেছেন আমি জানি না। আর মাহমুদুল হাসান জয়, এনাকে আমার ভালোই লাগতো, কিন্তু প্রথম ইনিংসে যেভাবে আউট হলো এটা আসলে টেস্টের সাথে যায় না। ওয়েস্ট ইন্ডিজদের ব্যাটসম্যানদের থেকেই শেখা উচিত ছিল যে কিভাবে উইকেটে পড়ে থাকতে হয়। তারা কিন্তু খুব ধীর গতিতে রান করেছে এবং তারা তাদের স্কোরটাকে একটা সেফ জায়গায় নিয়ে চলে গেছে, যেখান থেকে বাংলাদেশ কিন্তু এখন 9 উইকেট পড়ে গেছে। হাতে আছে একটা উইকেট, 269 রান। তো অনেক রান কিন্তু এখনো পিছায় আছে, যদিও আমরা ফলো অন এড়াইছি। কিন্তু আজকে যদি আজকে রাত 8টার দিকে যেহেতু আবার খেলা শুরু হবে, দেখবেন আধা ঘন্টার ভিতরেই আউট হয়ে যাবে। তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম যেহেতু ক্রিজে আছে, এদের দিয়ে আসলে ভরসা করা যায় না। দেখবেন যে ওরা 300, 350 বা 400 রানের লিড নিয়ে বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে পাঠাবে। এবং আমার যেটা ধারণা আছে যেটা হবে, যে লাস্ট সেশনে বাংলাদেশ ব্যাট করবে, তো 3-4টে উইকেট পড়ে যাবে, কালকে হেরে যাবে বাংলাদেশ। হেরে যাওয়ার সম্ভাবনা প্রকট, যদি এরা উইকেট পড়ে না থেকে হ্যাঁ খেলার চেষ্টা করে। আমি মনে করি এখানে খারাপ বলগুলোই বাংলাদেশের খেলা উচিত। হ্যাঁ, যেমন আমি যদি ধরে ধরে বলি যে ও 2 ওপেনার খারাপ খেললেন, এরপরে দীপু আসলেন, দীপু সেট হওয়ার পরে আউট হয়ে গেলেন। এরপরে মইনুল হক 50 করলেন এবং এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হয়ে গেলেন। এই বলটা কিন্তু সে ক্রস ব্যাটে না খেলে সোজা ব্যাটে খেললে সে কিন্তু এলবিডব্লিউটা হয় না। ঠিক আছে, তাকে আরো ধৈর্য নিয়ে খেলতে হবে। সে আমাদের একমাত্র টেস্ট ব্যাটসম্যান এবং যে লম্বা লম্বা ইনিংস খেলতে পারে। এরপরে যেটা হলো, মেহেদী হাসান মিরাজ আসলেন। ঠিক আছে, উনিও কিন্তু সেট হয়ে আউট হয়ে গেলেন, একটা বাউন্সার বলে উনি ক্যাচ দিয়ে চলে গেলেন, যেটা খুবই দৃষ্টিকটু লাগছে। লিটন কুমার দাস বোল্ড হইলেন। ঠিক আছে, একটা বাউন্সার বলে খেলতে গিয়ে সে প্লে ডাউন হয়ে গেলেন, যেটা আসলে মানে তার যে চাইল্ডিশ ব্যাটিং 3 ফরম্যাটেই, সেটার প্রদর্শনী সে করেই যাচ্ছে। কিছু কিছু ভালো শট খেলে হুট করে সে এমন একটা আউট হয় যেটা আসলে দৃষ্টিকটু, দলটাকে একেবারে খাদের কিনারে রেখে আউট হয়ে গেল। কিন্তু ওই জুটিটা যদি টিকে যেত, মোমিনুল হক এবং লিটন কুমার দাস, তাহলে কিন্তু
বাংলাদেশের স্কোর একটা ভালো হতো এবং এই টেস্ট ম্যাচটা ড্র হইতে পারত, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা এখন আসলে 50-50। বাংলাদেশ তো জিতবেই না, ড্র হওয়ার সম্ভাবনাও আমি 50 না, আরো 80-20 এরকম মনে করি। কারণ ওয়েস্ট ইন্ডিজের ক্যামার রোজ, যে ক্যামার রোজ একজন বলার, সে কিন্তু 100 উপরে বল খেলে 47 রান করেছে, মানে উইকেটে সে পড়ে থেকেছে। খারাপ বলগুলো সে খেলেছে, দেখেন যে ব্যাটসম্যানটা সেঞ্চুরি করলো, হ্যাঁ গ্রাভিস মনে হয়, সে কিন্তু 4টে চার মারছে, বাউন্ডারি 4টা, 116 রানের ভিতর 4টে বাউন্ডারি মারছে। তার মানে কি, খুব বেশি বাউন্ডারি এখানে কিন্তু হয় নাই, সে জাস্ট উইকেটে পড়েছিল এবং বলের মেরিট বুঝে সে খেলেছে, এই জন্যই সে রান পেয়েছে। যাই হোক, তারপরেও বাংলাদেশের জন্য শুভকামনা। আজকে তৃতীয় দিন শেষ হলো, তৃতীয় দিন পরে হ্যাঁ দেখা যাক কি হয়। অবশ্যই আমাদের টপ অর্ডার ভালো খেলা উচিত, অনেক দিন যাবত টপ অর্ডার খারাপ খেলতেছে। হ্যাঁ, যেমন ইন্ডিয়া টপ অর্ডার কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, দেখেই দেখেন ইন্ডিয়ান আজকে কি অবস্থা। আমি মনে করি দ্বিতীয় ইনিংসে টপ অর্ডারের দায়িত্ব নিয়ে খেলা উচিত। জাকির হাসান যথেষ্ট সুযোগ পাচ্ছেন, তো ওনার অনেক বড় একটা ইনিংস খেলা উচিত। মাহমুদুল হাসান জয়, উনি পড়ে থাকতে পারেন উইকেটে, ওনারও দেখে শুনে বুঝে খেলে এই টেস্টটাকে অন্তত ড্রয়ের দিকে নিয়ে যাওয়া উচিত। যাক, শুভকামনা বাংলাদেশ, সবসময় বাংলাদেশের ক্রিকেটের সাথে আছি, থাকবো। দেখবেন এভাবেই আস্তে আস্তে আমরা এক সময় ভালো টিমে পরিণত হব। ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য। হ্যাঁ, বাংলাদেশের খেলা সবসময় আমি ফলো করি, আমি এশিয়ান সব কান্ট্রির খেলাই ফলো করি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা। হ্যাঁ, এছাড়া অস্ট্রেলিয়া গতকালকে আমি যে ওদের পছন্দ করি না কেন, একসময় কিন্তু ওরা অনেক স্লেজিং করতো এবং ওরা কিন্তু বাংলাদেশকে কখনোই ওইভাবে মানে তাদের দেশে আমন্ত্রণ জানায় না। অনেকদিন অস্ট্রেলিয়ায় কিন্তু বাংলাদেশ যায় না। যাই হোক, ইংল্যান্ডও বাংলাদেশ খেলতে পারে না, তো এই জন্য আমি দেখতে পারি না যারা বাংলাদেশদের সাপোর্ট করে বাংলাদেশ টিমকে, হ্যাঁ যারা আমন্ত্রণ জানায়, আমি তাদের খেলাই দেখি। যাই হোক, ভালো থাকবেন সবাই। আমি একজন বাংলাদেশের পাড় ভক্ত, সত্যি কথা, যেহেতু আমি বাঙালি। আমি আমার দেশকে ভালোবাসি, আমার ক্রিকেট দলকে ভালোবাসি, আশা করি আপনারা সবাই তাই। এই জন্যই তো আমরা খেলাটা দেখি, এত খারাপ খেলার পরেও, বা এত ধৈর্য নিয়ে খেলাটা দেখি, এত সময় নষ্ট করে দেখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের খেলার সাথে থাকবেন, ওরা খারাপ খেললেও সাপোর্ট করবেন, ভালো খেললেও সাপোর্ট করবেন, কারণ বাংলাদেশে কিন্তু ক্রিকেটই কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, ঠিক না? আচ্ছা, আসসালামু আলাইকুম।